হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আমরা 20 থেকে ক্লাস শুরু করি, হ্যাঁ? আর 4 মিনিট ওয়েট করি, 20 থেকে ক্লাস শুরু করব।
আচ্ছা আমি শুরু করি। ক্লাস কথা শোনা যাচ্ছে? এখন একটু হ্যান্ড রেজ করে রেসপন্স করেন। আচ্ছা জি ম্যাম, কথা শোনা যাচ্ছে। আচ্ছা আমরা আমাদের এই চ্যাপ্টারটা আরেকটা পড়লেই মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে। আর প্রোগ্রাম মডেলটা খুবই ছোট, মানে মোটামুটি 3টা টপিক। তো সফটওয়্যার ইভলিউশনের 44 পেজ, ভয় পাওয়ার কিছু নেই, আগে বলতেছি। আমি কমাই দিব, যেগুলো দরকার সেগুলোই শুধু পড়াচ্ছি। আচ্ছা, সফটওয়্যার ইভলিউশন আগে কি দেখি আমরা। ইভলিউশন যেটা বোঝায় যে চেঞ্জ প্রসেসেস ফর সফটওয়্যার সিস্টেম। মানে কি, যে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে গেল, টেস্টিং হয়ে গেল, ইন্টিগ্রেশন হয়ে গেল, এরপরে যেটা হয় যে আমাদের সফটওয়্যারটাকে কন্টিনিউয়াসলি মেইনটেনেন্স করতে হয়। ঠিক আছে, এই মেইনটেনেন্স করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলতেছি ইভালুয়েশন। আচ্ছা, সফটওয়্যার চেঞ্জ ইজ ইনভিটেবল। ইনভিটেবল মানে হচ্ছে যে এটা আসলে মেইনলি লাগবে। কেন লাগবে আমরা একটু দেখে নিই। কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি নিউ রিকোয়ারমেন্ট এমার্জ হয়, মানে নিউ রিকোয়ারমেন্ট আসে। তারপর হচ্ছে নিউ বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জেস, মানে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, বিজনেস পলিসি চেঞ্জ হয়। তারপরে কি, যখন আমরা সফটওয়্যারটাকে আমরা ইউজারের জন্য অ্যাভেলেবেল করে দিই, তখন কিছু চেঞ্জেস আসে, কোনো কিছু এরর আসে, সেই এরর গুলো যাতে রিপেয়ার হয়। তারপর হচ্ছে নিউ কম্পিউটার অ্যান্ড ইকুইপমেন্টস অ্যাডেড টু দ্য সিস্টেম। অনেক সময় দেখা যায় যে কি পারফরমেন্স টেস্টিং এ পারফরমেন্সটা কম থাকে। ধরেন এট এ টাইম সেই সফটওয়্যারটা 100 জন ইউজারকে সাপোর্ট করতে পারবে, কিন্তু আমার ইউজার দেখা গেল 1000 জন। দ্যাট মিনস তখন আমাকে ওখানে একটা চেঞ্জ আনতে হবে। ওকে, তারপর হচ্ছে দ্য পারফরমেন্স আর রিয়েবিলিটি অফ দ্য সিস্টেম মে হ্যাভ টু বি ইমপ্রুভ। মানে পারফরমেন্স বা রিয়েলাবিলিটি, সিকিউরিটি, এগুলো ইমপ্রুভ করার জন্য হচ্ছে সিস্টেমে চেঞ্জ আনা লাগে। এখন এটাই হইতেছে ইভলিউশন, যে আমাদের বিজনেস ভ্যালুটাকে ধরে রাখার জন্য আর সফটওয়্যারটা যাতে হচ্ছে কন্টিনিউয়াসলি আপ টু ডেট থাকে, এর জন্য হচ্ছে আমাদের ইভলিউশন করতে হবে। দেখেন এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, দ্য মেজরিটি অফ দ্য সফটওয়্যার বাজেট ইন লার্জ কোম্পানিজ ইজ ডিভোটেড টু চেঞ্জিং এন্ড ইভলভিং এক্সিস্টিং সফটওয়্যার রেদার দ্যান ডেভেলপিং নিউ সফটওয়্যার। মানে কি, একটা নিউ সফটওয়্যারের যে একটা এক্সিস্টিং সফটওয়্যারে চেঞ্জ করাতে হচ্ছে বেশি বাজেট লাগে। তো এটা খুবই নর্মাল একটা জিনিস, যে আপনি ধরেন চিন্তা করেন আপনার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার মধ্যে যখন আপনি চেঞ্জ আনবেন, তখন আপনার সবকিছু আগের সিস্টেমের সাথে কাজ করে কিনা, এটা করে কিনা, সব চেঞ্জ করে তারপরে হচ্ছে সিস্টেমে চেঞ্জ আনতে হবে। 1 মিনিট একটু হোল্ড করেন। হ্যালো, এই বসে দরজা খুলবো। আপনার 1 মিনিট হোল্ড করেন, দরজাটা খুলে আসি। দেখে আসছি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের যে বাজেটটা আসছে সফটওয়্যারে, সেই বাজেটটা আসলে খরচ হয় মেইনলি সফটওয়্যারটাকে মেইনটেনেন্স করার জন্য। এর জন্যই দেখবেন যে অনেক সফটওয়্যার আসলে ব্যাকডেটেড হয়ে যায়, কারণ কি ওটার জন্য আসলে কোনো মেইনটেনেন্স খরচ বাজেট রাখা হয় না। আচ্ছা, এরপরে আমরা যাই
এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট আর ইভলিউশনারি স্পাইরাল মডেল। দেখেন এখানে প্রথমে শুরু হলো স্টার্ট থেকে, তাহলে রিলিজ 1 এর মানে হচ্ছে প্রথম যেই ভার্সনটা শুরু হলো সেটা। রিলিজ 1 হওয়ার পরে প্রথমে কি হবে, সেটা একটা ভ্যালিডেশন হবে, তারপরে ভ্যালিডেশন হওয়ার পরে সেটা অপারেশনে যাবে। অপারেশনে যাওয়া মানে হচ্ছে কাজ করতেছে, তারপরে সেটা স্পেসিফিকেশন, মানে যদি কোনো চেঞ্জ আসে তারপরে সেটা আবার ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। তারপর ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে সেটা আবার ভ্যালিডেশন হবে, তারপর রিলিজ 2 হবে, এরকম করে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে একটা স্পাইরালের মতো। মানে কি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এই জিনিসটাই বুঝাইছে এখান থেকে। প্রত্যেকবারই কিন্তু এই যে বাইরের যে আসলে ওভাল শেপের যে এজ গুলা, প্রত্যেকবার কিন্তু এই ফেজ গুলাকে হচ্ছে টাচ করে যাচ্ছে। মানে কি, প্রত্যেকটাই শুরু হবে এখান থেকে, রিলিজ থেকে শুরু হয় প্রত্যেকবারই। মানে আমার প্রত্যেকবার রিলিজ মানে কি, এক একটা ভার্সন রিলিজ হয়, একটা আপডেশন রিলিজ হয়। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখেছি ইভ্যালুয়েশন আর সার্ভিসিং মানে কি, ঠিক আছে। প্রথমে আমাদের হচ্ছে ইনিশিয়াল ডেভেলপমেন্ট থাকে। ইনিশিয়াল ডেভেলপমেন্ট মানে আমার ভার্সন 1, আমি সফটওয়্যারটা যেটা রিলিজ করলাম, এরপরে সেটাকে আমরা ইভ্যালুয়েশন করি, ঠিক আছে। ইভ্যালুয়েশন মানে ইভ্যালুয়েট করা, আমার আর কি কি চেঞ্জ আনতে হবে, এরর আছে কিনা, নিউ রিকোয়ারমেন্ট অ্যাড হবে কিনা, নিউ টেকনোলজি অ্যাড হবে কিনা, সেইগুলো। ইভ্যালুয়েশন হওয়ার পরে কোথায় যাবে, সার্ভিসিং এ যাবে, ঠিক আছে। সার্ভিসিং মানে কি, যে আমি এখন যে চেঞ্জেস গুলো আনছি সেগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করা। এর পরের ধাপ হচ্ছে ফেজ আউট। কোনো সফটওয়্যার যদি ফেজ আউট হয়ে যায়, দ্যাট মিনস ওইখানে আর কোনো আপডেশন পসিবল না, ঠিক আছে। দেখেন এই এই কাজগুলো কিন্তু আসলে কন্টিনিউয়াস লুপের মতো, যতক্ষণ না পর্যন্ত আমার আমি যেটা এক্সপেক্ট করতেছি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম যেটা এক্সপেক্ট করতেছে সেটা যতক্ষণ না মিট করবে ততক্ষণ কিন্তু এই লুপগুলো ঘুরতে থাকবে। আর যেটা বললাম যে ফেজ আউট, এরকম অনেক সফটওয়্যার আছে দেখবেন যে আসলে ব্যাকডেটেড হয়ে গেছে, এগুলোর কোনো আপডেশন হয় না। যেমন ধরেন আমাদের স্নেক গেমটা, আমরা একটা স্নেক গেম খেলতাম, স্নেক গেম কিন্তু একটা টাইমের পর আর কোনো আপডেশন হয়নি, এই জন্য স্নেক গেমটা কিন্তু আমরা এখন আর খেলি না। আপনারা কেউ খেলছেন নোকিয়া ফোনে যে স্নেক গেম ছিল? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি মিউট হয়ে গেছে আমি? শুনতে পাচ্ছি। ম্যাম শোনা যাচ্ছে, বলেন। আমরা ওরা রেসপন্স করতেছেন না তো আসলে। না ম্যাম শুনতেছি, আছি। ম্যাম আসলে গরমে সবার অবস্থা খারাপ। আজকে অনেক গরম, আজকে 2 দিন কি জানি থাকবে। এটা মল। আচ্ছা, এখন তাড়াতাড়ি ক্লাস নিয়ে শেষ করে দিব, ঠিক আছে। আমার বাসায় একটু ঝামেলা আছে। এখন আমার বোনের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, ও এ প্লাস পায় নাই, বাকি সবার মন টন খুবই খারাপ। যদি এ প্লাস দিয়ে কিছু হয় না, তারপরেও হচ্ছে তো আমরা যে ইভালুয়েশন সার্ভিসিং ফেজ আউট যে কথাগুলো বললাম সেটা একটু দেখি। দেখবো কি ইভালুয়েশন, আমার নিউ রিকোয়ারমেন্ট প্রপোজ হবে, ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। আর এটা কি, যে সার্ভিস নিয়ে কি হবে, আমার বাগ ফিক্স হবে, এরর ফিক্স হবে, যেগুলোতে হচ্ছে সফটওয়্যার কি হবে, কোনো নতুন ফাংশনালিটি অ্যাড হবে না, আমাদের ইমপ্লিমেন্টেশনে যেটা ছিল সেটাই শুধু আপডেশন হবে। আর ফেজ আউট মানে কি, যে যে সফটওয়্যারটা ইউজ করা যাচ্ছে বাট সেখানে আর কোনো চেঞ্জ আসলে পসিবল না, একদম সেটা তার হাইয়েস্ট পর্যায়ে চলে গেছে, তো সেটাকে আমরা বলতেছি ফেজ আউট। আচ্ছা, এখন ইভ্যালুয়েশন প্রসেসে যাই। ইভ্যালুয়েশন প্রসেস কিসের উপর ডিপেন্ড করে? প্রথমটা ডিপেন্ড করে হচ্ছে সফটওয়্যার, কি টাইপের সফটওয়্যার হচ্ছে আমরা বানাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে কোন ডেভেলপমেন্ট প্রসেস ইউজ। নরমালি যদি ওয়াটারফল মডেল ইউজ হয় তাহলে সেখানে ফার্দার ডেভেলপমেন্ট প্রসেস ইউজ করা পসিবল হয় না।
আমরা কি জানি যে ওয়াটারফল মডেলে নরমালি কি নতুন কোনো রিকোয়ারমেন্ট অ্যাড করা যায় না। তাহলে ওয়াটারফল মডেলটা যদি কোনো কিছু আমরা ডেভেলপ করি তাহলে সেখানে যে মেইনটেনেন্স যেটা সেটা মেইনটেনেন্স খরচ কিন্তু অনেক বেশি হবে। চেঞ্জ করতে হলে তাকে একদম শুরু থেকে আবার চেঞ্জ করতে হবে, যেটা একটা মোটামুটি একটা সফটওয়্যার বানানোর যে বাজেট সেটার সমান। আর যদি আমরা এখানে অ্যাজাইল বা ইটারেটিভ ইনক্রিমেন্টাল এইসব মডেল ইউজ করি তাহলে হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেসটা যেহেতু কি হয় এখানে রিকোয়ারমেন্ট আনসার্টেন থাকলেও হচ্ছে নতুন রিকোয়ারমেন্ট অ্যাড করা যায়। সো এখানে হচ্ছে সফটওয়্যার ইভ্যালুয়েশন প্রসেসটা ইজি হয়। আচ্ছা আচ্ছা, এখানে তারপর লাস্টেরটা কি, দ্য স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য পিপল ইনভলভ। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনার বাজেট অনেক বেশি আছে বাট আপনার কোনো এক্সপিরিয়েন্স হিউম্যান রিসোর্স নাই সিস্টেমে, তাহলে সেই সব জায়গাও দেখা যায় যে এরর বাগ এগুলো অনেক বেশি থাকে। ঠিক আছে। আচ্ছা, প্রপোজালস ফর চেঞ্জ আর দ্য ড্রাইভার ফর দ্য সিস্টেম ইভলিউশন। তাহলে এটার মানে কি, এর মানে হচ্ছে আমাদের কোন কোন কম্পোনেন্ট আসলে চেঞ্জ হইতে পারে সেই কম্পোনেন্ট গুলাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং এইগুলো আইডেন্টিফাই করার পরে আমার কস্ট আর ইম্প্যাক্ট কি হবে চেঞ্জে সেটা এস্টিমেট করতে হবে। এর জন্য হচ্ছে ইফোর্ট এস্টিমেশন প্লাস হচ্ছে ফাংশনাল পয়েন্ট অ্যানালাইসিস এইগুলো করা হয়। আর লাস্টের দিকে হচ্ছে কোকোমো মডেলটা পড়বো। কোকোমো মডেল দিয়ে হচ্ছে ইফোর্ট এস্টিমেশন করা হয়, মানে যেখানে যেটা বললাম যে কতটুকু কস্ট বা আপনার সিস্টেমের ইম্প্যাক্ট কতটুকু হবে সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে কতগুলো, সেগুলো দিয়ে হচ্ছে ডিরাইভ করা যায়। তো তখন সেটা দিয়ে বোঝা যায় যে আমাদের আসলে কস্টিংটা কেমন হবে। নর্মালি প্রথমেই হচ্ছে এক্সপিরিয়েন্স মানুষ থাকে। এক্সপিরিয়েন্স মানুষ একটা আরো সহজ করে যদি বলি তাহলে হচ্ছে ধরেন আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন, ঠিক আছে। এখন বিল্ডিং বানানোর জন্য আপনার পুরো বিল্ডিং এর টোটাল কত খরচ হবে সেটা জানার জন্য কি করতে হবে, আপনাকে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো জানতে হবে। যেমন সিমেন্টে কত খরচ হবে, বালুতে কত খরচ হবে, আমার যারা হচ্ছে ওয়ার্ক যারা থাকবে আর কি, যারা কাজ করবে তাদের খরচ কেমন হইতে পারে, এগুলো আপনি এক্সপিরিয়েন্স দিয়ে বের করবেন। তারপরে এই এক্সপিরিয়েন্সের ভ্যালুগুলো নিয়ে যখন আপনি একটা ম্যাথমেটিক্যাল সূত্র বসাবেন তখন যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু। আমরা কোকোমো মডেলে আসলে এটাই করি যে প্রথমে হচ্ছে একটা এস্টিমেটেড ভ্যালু নিয়ে সেই এস্টিমেটেড ভ্যালুগুলা একটা সূত্রের মধ্যে ফেলে সেখান থেকে হচ্ছে কস্ট এফোর্ট এগুলা ক্যালকুলেশন করা হয়। আচ্ছা দেখেন, চেঞ্জ আইডেন্টিফিকেশন অ্যান্ড ইভ্যালুয়েশন কন্টিনিউস থ্রু আউট দ্য সিস্টেম লাইফ লাইন। এই চেঞ্জটা আসলে কি, এটা কিন্তু সিস্টেম লাইফ টাইমেরই অন্তর্ভুক্ত। এমন যদি কখনো হয়ে যায় যে সফটওয়্যারটা আসলে আমরা হায়ার স্পিকে চলে গেছি, এটা একদম ফেজ আউট হয়ে গেছে, তাহলে এটা আসলে খুব বেশি দিন মানে সামনে খুব ফিউচারে খুব বেশি দিন আসলে ইউজ হয় না। একটা সার্টেন টাইম পর্যন্তই সেটা ইউজ হয়। এরকম আসলে অনেক কিছুই আছে। আশেপাশে থাকলে দেখতে পারবো যে বললাম যে অনেক গেম আছে, অনেক সফটওয়্যার আছে। যেমন একটা সফটওয়্যার এটার মধ্যে কি শেয়ার শেয়ারি ট্যাক্স আমরা সবাই ইউজ করতাম, মনে আছে আপনাদের? শেয়ারিতে হচ্ছে ডেটা ট্রান্সফার করা হতো, ফাইল ট্রান্সফার করা হতো। তারপরে যখন আসলে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলোতে ফাইল পাঠানো শুরু হলো তখন কিন্তু এগুলা শেয়ারিটা একদম কাজ করা অফ করে নাকি মানুষ ইউজ করা অফ করে দিচ্ছে। তারপরে যে মানুষ ছবি তুলতো অনেক ফিল্টারওয়ালা ক্যামেরা, এগুলো কিন্তু একটা টাইমের পরে আর হচ্ছে বেশি সার্ভাইভ করতে পারে না, কারণ ওগুলো সেরকম আপডেশন আসেনি। আচ্ছা তাহলে এখানে দেখি আমাদের প্রথম কাজ হচ্ছে দেখেন আইডেন্টিফিকেশন হবে, একটা প্রপোজাল চেঞ্জের জন্য রিকোয়ারমেন্ট আসবে, তারপর সফটওয়্যার ইভ্যালুয়েশন হবে, তারপর নিউ সিস্টেম, পুরো রাউন্ড মানে কি এটা কন্টিনিউয়াসলি হচ্ছে আপডেট হতে থাকবে। আচ্ছা একটু হোল্ড করেন।
আচ্ছা সরি, আমার আসলে এত কাশি হয়েছে, কথাই বলতে পারছিলাম না। প্রচন্ড গলা ব্যথা, কাশি, ঠান্ডা লেগে একেবারে বাজে অবস্থা। কোথায় ছিলাম? এখানে। আচ্ছা দেখেন, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। দ্য সফটওয়্যার ইভালুয়েশন প্রসেস, এটা এক্সামে আসে। ঠিক আছে, 3 মার্কের কোয়েশ্চেনের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু দেখি প্রথমে কি কি হয়। প্রথমে আমার হচ্ছে চেঞ্জের জন্য রিকোয়েস্ট আসে, দেন এটার ইমপ্যাক্ট অ্যানালাইসিস হয়। ঠিক আছে, ইমপ্যাক্ট অ্যানালাইসিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমি খালি বললাম যে চেঞ্জ করে দাও, আমার ডেভেলপমেন্ট নিয়ে চেঞ্জ করে দিলে ব্যাপারটা কিন্তু এমন না। ইমপ্যাক্ট অ্যানালাইসিস করা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, যে আমি চেঞ্জ করলে আমার সিস্টেমের উপরে সেটা কি কি এফেক্ট ফেলবে। তারপরে যদি অ্যানালাইসিস ওকে হয়, সব অ্যানালাইসিস করার পরে একটা প্ল্যান রিলিজ করে। ঠিক আছে, প্ল্যান রিলিজের পরে সেটা চেঞ্জ ইমপ্লিমেন্টেশনটা চেঞ্জ হয়। এবং এটা দেখেন, এটা কি আমাদের 3টা কাজ এটার সাথে হয়, কিন্তু যে আমরা লাস্টের দিন পড়ছিলাম না যে একটা কাজ ভেঙে 3টা কাজ হয়ে যাচ্ছে ফরকে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে, এখানেও সেম। যে রিলিজ প্ল্যানিং এটার মধ্যে কি কি আছে দেখেন, ফল্ট রিপেয়ার, মানে একটা আসলে যখন আমরা নতুন কোনো রিকোয়ারমেন্ট দেই, সেখানে একটা চেঞ্জ করতে গেলে এখানে আরেকটা আসলে চলে আসে, সেটাকে বলতেছে ফল্ট রিপেয়ার। সাথে কি করতে হয়, প্ল্যাটফর্ম অ্যাডাপ্টেশন, যে আমি কোন প্ল্যাটফর্মে কোন অপারেটিং সিস্টেম এটা কাজ করবে। আমি যে নতুন রিকোয়ারমেন্টটা দিচ্ছি, নতুন সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেটা কি এই প্ল্যাটফর্মে কাজ করবে কিনা, এটা। দেন হচ্ছে সিস্টেম এনহ্যান্সমেন্ট, আমি শুধু অ্যাড করলেই হবে না, আমার সিস্টেমটাকে আসলে এনহ্যান্স করতে হবে, মানে আমার সিস্টেমটা যাতে আগেরটা হচ্ছে বেটার হয়, দেখতে বেটার হয়, ফাংশনে বেটার হয়, এটাই হচ্ছে এনহ্যান্সমেন্ট। তারপরে কি, তারপরে হচ্ছে এটা, এই কাজটা দেখো, এটা একটা লুপ, মানে যতক্ষণ না পর্যন্ত আমার এই 3টা কাজ প্রপারলি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা ঘুরতে থাকবে। যখন এই লুপটা ঘুরে যাবে, তখন কি হবে, সিস্টেমটা রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি, রিলিজ হয়ে গেলে আমার একটা ভার্সন, আমরা যদি সফটওয়্যারের সাথে কম্পেয়ার করি, তাহলে আমার একটা ভার্সন রিলিজ হয়ে গেল। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে এই যে আবার যখন রিলিজ হয়ে যাওয়ার পরে মানুষ কিছুদিন ইউজ করলো, তারপরে কি হবে, আবার এই চেঞ্জের জন্য রিকোয়েস্ট আসবে, মানে এই আপডেশন প্রসেসটা বা ইভালুয়েশন প্রসেসটা আবার হবে। ছবিটা যদি বুঝে থাকেন তাহলে একটু হ্যান্ড রেজ করেন, কথা বলতে হবে না। হ্যান্ড রেজ করেন কেউ। ওকে, আচ্ছা একটা কোয়েশ্চেন, আপনাদের আজকে এত স্টুডেন্ট কম কেন, মাত্র 15 জন? আচ্ছা এখানে আমরা একটা টার্ম পড়বো। আচ্ছা আজান দিচ্ছে, আমি আজান শেষ হওয়ার পরে কথা বলতেছি, ওয়েট করেন একটু।
হ্যালো, চলে এসছি। আচ্ছা, প্রান্ত স্যার কি ক্লাস নিবে আপনাদের? কেউ আছেন? জি ম্যাম আসি। আচ্ছা, আমি 1-2 মিনিট পরে নামাজের ব্রেক দিচ্ছি। প্রান্ত স্যারকে যদি ক্লাস না নেয় তাহলে ক্লাসটা আমি নিয়ে নিব। আচ্ছা, এই শুধু এইটুকু বলি যে আর্জেন্ট চেঞ্জ রিকোয়েস্ট অনেক সময় দেখা যায় কি সফটওয়্যার মধ্যে একটা আর্জেন্ট চেঞ্জ লাগে। যেমন ধরেন আপনি সফটওয়্যার চালাচ্ছেন বা সফটওয়্যার ইউজ করছেন, হঠাৎ করে ইউজার থেকে একটা এন্ড থেকে একটা রিকোয়ারমেন্ট আসতো, ধরেন আমাদের ইআরপি, ঠিক আছে, যে ইআরপিতে হচ্ছে আমাদের নতুন একটা সিস্টেম অ্যাড করতে হবে ইমার্জেন্সি, সেটা হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম। তো তখন কি হলো, তখন হচ্ছে যখন এই ইমার্জেন্সি একটা চেঞ্জের রিকোয়েস্ট আসে তখন আসলে আমরা উপরের এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যাই না, তখন হচ্ছে ডিরেক্টলি চেঞ্জটাকে ওখানে ইমার্জ করা হয় বা ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে আর্জেন্ট চেঞ্জ রিকোয়েস্ট। তখন কি হয়, তখন দেখেন শুধু হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট করে হচ্ছে সোর্স কোড, যেটা আমাদের সফটওয়্যারে সোর্স কোডটাকে অ্যানালাইজ করা হয় আর সেটাকে মডিফাই করা হয়। এখানে রিস্ক অ্যানালাইসিস বা অন্য কোনো কিছু হচ্ছে দেখা হয় না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা কটার সময় ক্লাসে জয়েন করবেন আবার? ম্যাম এই প্রসেস গুলো কি যেভাবে আছে এভাবে করলেই তো হবে তাই না? বললাম যে আপনারা তো নামাজে যাবেন না, এখন নামাজের টাইম তো আপনারা হচ্ছে তাহলে কি 7টা থেকে জয়েন করেন, 10 মিনিটে নামাজ পড়া হয়ে যাবে। ঠিক আছে, আমি জয়েন হয়ে থাকলাম, 7টা থেকে আবার ক্লাস নিব। প্রান্ত স্যার মনে হয় না ক্লাস নিবে, তো আমি 7টা থেকে ক্লাস নিয়ে এটা শেষ করে দিব। ঠিক আছে।
আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম আমি তো একটু অফিস থেকে বেরোচ্ছি, আমার একটু লিভ নেওয়ার দরকার ছিল আর কি। আমি কি চ্যাট বক্স আইডিটা দিয়ে যাব? দিয়ে যান। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা সবাই আসলে আমাকে একটু বলেন, আমি আসি, ক্লাস শুরু করবো তাহলে। ম্যাম আমাদের এখানে নামাজ তো শেষ হয়েছে, যদি শুরু করতে। তাহলে কি শুরু করবো? এটা তো বললাম যে আপনারা যদি এখন সবাই চলে আসেন তাহলে আমি শুরু করি। জি ম্যাম, শুরু করতে পারেন। প্রান্ত স্যার কি ক্লাস নেবেন? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। স্যার যদি ক্লাস নেয় তাহলে আমাকে জানাবেন।
আচ্ছা, এইগুলো আপাতত দরকার নেই, এগুলো আপনার একটু রিডিং করে নিন এখান থেকে, যে হ্যান্ড ওভার প্রবলেম মানে হচ্ছে সফটওয়্যার হ্যান্ড ওভার করতে গেলে কি কি ঝামেলা হয়, এগুলো একটু রিডিং করে নিন, ঠিক আছে। আর হচ্ছে এখানে আরেকটা টপিক আছে হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন ডায়নামিক্স, এখান থেকে কোয়েশ্চেন আসবে না, তাও এটা বলে দে এটা কি। এটা হচ্ছে স্টাডি অফ দ্য প্রসেস অফ দ্য সিস্টেম চেঞ্জ, মানে আমরা যে আসলে একটা প্রজেক্ট ইভ্যালুয়েট করবো, এটা কিছু ডায়নামিক্স বা কিছু স্ট্র্যাটেজিস থাকতে হয়, তাই না, কিছু লস থাকতে হয়। আমরা ইচ্ছা করলাম আর হচ্ছে সফটওয়্যার চেঞ্জ করে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। সো এই ল গুলা কি কি সেটা আমরা পড়বো, বাট এটার শুধু ল গুলাই পড়বো, কিন্তু এখানে হচ্ছে প্রবলেম ডায়নামিক্স কি এগুলোর কোনো থিওরি পড়তে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে চেঞ্জ ইজ ইনভিটেবল, ইনভিটেবল মানে হচ্ছে এমন ভাবে চেঞ্জটা করতে হবে, সিস্টেম মাস্ট বি চেঞ্জ ইফ দে আর টু রিমেইন ইউজফুল ইন অ্যান এনভায়রনমেন্ট, মানে এটার মানে কি চেঞ্জটা এমন ভাবে করতে হবে যাতে আমার সফটওয়্যারটা তখনও হচ্ছে ইউজফুল হয়, মানে ইউজফুল আমরা ইউজ করতে পারি সেটাকে যে কোনো এনভায়রনমেন্টে। এটা শুধু আপনাদের জানার জন্য। এখন আমরা যে লেহম্যানস ল, লেহম্যানস ল মানে হচ্ছে আমরা যে সফটওয়্যারটাকে ইভ্যালুয়েট করব সেটার কিছু ম্যাট্রিক, যে আমরা কিসের উপরে বেস করে হচ্ছে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই সফটওয়্যারটা ইভ্যালুয়েশন করা হবে কি না, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ল কি কন্টিনিউ চেঞ্জ। ম্যাম আপনি কি স্ক্রিন চেঞ্জ করছেন? হ্যাঁ, স্ক্রিন চেঞ্জ করি না কেন? মানে ম্যাম এখনো কি সফটওয়্যার ইভ্যালুয়েশন প্রসেসের এই জায়গায় আছে? হ্যাঁ। ও ঠিক আছে ম্যাম। তো আচ্ছা, এটা মনে হয় আপলোড হয় নাই, আমি আপলোড করি নাই মনে হয় এখন নাকি। হ্যাঁ, এই সফটওয়্যারটা এটা এখন আপলোড করা হয় না, ফোন থেকে দেখলাম। ঠিক আছে, আমি আপলোড করে দিব না। আচ্ছা, তাহলে আমার প্রথম লটা কি কন্টিনিউটি চেঞ্জ। আমাদের যে প্রোগ্রামটা আসলে রিয়েল লাইফে ইউজ হয় এটা আসলে চেঞ্জ করতেই হয়, ঠিক আছে। মানে কি চেঞ্জ না করে আসলে আমরা ইউজ করতে পারি না। আমরা এটা নর্মালি বুঝি যে আমাদের কন্টিনিউ আসলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে, ইউজার নাম্বার চেঞ্জ হচ্ছে, ইউজারের ক্যাপাবিলিটিস চেঞ্জ হচ্ছে, তো আমাকে ওইভাবে করে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে ইনক্রিজিং কমপ্লেক্সিটি, এটা কি, এটা হচ্ছে আমরা আসলে যতই সফটওয়্যারটাকে ডেভেলপ করবো এটার কমপ্লেক্সিটি কিন্তু ততই বাড়বে। কিভাবে এটা বুঝি, আমরা যদি সিম্পল আসলে শুধুমাত্র স্পেস আর টাইম কমপ্লেক্সিটির কথা বলি, এটা কিন্তু টাইম কমপ্লেক্সিটি নর্মালি খুব একটা চেঞ্জ হয় না, বাট স্পেস কমপ্লেক্সিটি কিন্তু চেঞ্জ হয়। যেমন হচ্ছে আমরা যখন ভার্সনগুলো করি, ভার্সনগুলোর সাইজ কিন্তু হচ্ছে তার প্রিভিয়াস সাইজের চেয়ে বেশি থাকে। এটা কি খেয়াল করছেন কখনো? ম্যাম স্ক্রিনে এখনো 10 নাম্বার পেজই দেখাচ্ছে। কেন? আমি 19 নাম্বার পেজে, দাঁড়া আবার দেই, অনেকক্ষণ ছিল তো। আচ্ছা, আমি আবারই করতেছি। কিন্তু আমি তো এতক্ষণ অনেকগুলা সবগুলা পেজ করে ফেলছি। ম্যাম 10 নাম্বারই শো করছিল আমাদের সাইড থেকে। আমি তো এটা বুঝি না, আমার এখানে দেখাচ্ছিল যে সবগুলো, এটা মনে হয় কোনো একটা গ্লিচ হবে। ম্যাম এখন ঠিক আছে। এখন আমি নতুন করে শেয়ার করলাম। আচ্ছা, এইগুলা পড়াই ফেলছি, এগুলো সব পড়াই ফেলছি, একটু দেখেন। আচ্ছা, যেটা পড়তেছিলাম, তারপর ইনক্রিজিং কমপ্লেক্সিটি, তাহলে আমরা বুঝলাম যে আমাদের এক্সট্রা রিসোর্স গুলা যেগুলা হবে, বা এক্সট্রা রিসোর্স তো অবশ্যই লাগবে, সেগুলাকে কিন্তু অবশ্যই সিম্পলিফাইং স্ট্রাকচার ইউজ করতে হবে, তাহলে কি আমাদের কমপ্লেক্সিটি কিন্তু ডে বাই ডে ভার্সন গুলাতে বেড়েই যাবে। লার্জ প্রোগ্রাম ইভ্যালুয়েশন, এটা কি, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলোকে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট মানে এখানে কি বুঝাইছে, যে এররটা কি কমতেছে কিনা আগেরটার চেয়ে, সাইজ কমতেছে না বাড়তেছে, দুইটা রিলিজের মধ্যে টাইম কতটুকু, এগুলাকে হচ্ছে নোট ডাউন করা। তারপর হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্যাবিলিটি, এটা প্রোগ্রাম আসলে যতই হচ্ছে আমরা বলি যে ডেভেলপ করতেছি, বাট আপনার ওই কোম্পানি যদি স্ট্যাবল না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। এর দ্যাট মিনস কি আমাদের যে ডেভেলপমেন্টটা আছে সেটা অবশ্যই কি হতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে, এবং যে অর্গানাইজেশনটা আছে অর্গানাইজেশনটাকেও কি করতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। আচ্ছা, কনজারভেশন অফ ফ্যামিলিয়ারিটি,
এর মানে কি, আমাদের আসলে যত টাইম যাবে এটার আসলে ইনক্রিমেন্টাল চেঞ্জ এটা হইতেছে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট থাকবে। মানে হইতেছে এটার মানে কি, এটার মানে বোঝাইতেছে যে আমাদের যেই সব কিভাবে বুঝাই আপনাদের আর সহজ করে একটা এক্সাম্পল দিয়ে। আচ্ছা ধরেন আমরা যেই সফটওয়্যার গুলো ইউজ করি এখানে কি বাড়ে, আমাদের কিন্তু ফাংশনালিটির কোনো চেঞ্জ হয় না, আমাদের কিন্তু জাস্ট ওইটার কি হয় কোনো ফাংশনালিটি অ্যাড হয় অথবা যে ফাংশনালিটি করতেছিল সেইটার একটা ছোট আপডেশন হয়। মানে কাজটা ধরেন আগে করতে 5 সেকেন্ডে, সেটা আমরা 1 সেকেন্ডে করতে পারতেছি। ক্যামেরার ফিল্টার একটা ছিল, নতুন ক্যামেরার ফিল্টার অ্যাড হয়েছে। এর মানে কি জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট, জিনিসটা কিন্তু চলে যায় না, আমাদের ফাংশনটা কিন্তু চলে যায় না, ফাংশনটা কিন্তু অলরেডি আছে। এটাই বলছে যে কনজারভেশন অফ ফ্যামিলি রেট, কন্টিনিউটিং গ্রোথ। মানে কি ফাংশনালিটি এমন ভাবে অফার করতে হবে যাতে করে হচ্ছে ইউজারের মধ্যে এটার একটা কি থাকে, চাহিদা থাকে এবং ইউজার যাতে স্যাটিসফাই হয়। ওকে, এরপরে হচ্ছে ফিডব্যাক ডিক্লাইনিং কোয়ালিটি। আচ্ছা এটার মানে হচ্ছে the quality of the system will decline unless they are modified to reflect the change in their operational environment। এখন আমরা এটার মানে কি যে যদি আমার সফটওয়্যারের কোয়ালিটি কখনো ডিক্লাইন হবে, মানে কখন ফল করবে, যখন আসলে আমরা মডিফাই করতেছি কিন্তু মডিফাইটা আসলে আপনার রিফ্লেক্ট হচ্ছে না। তাহলে আপনি চিন্তা করেন আপনি একটা ভার্সন আপডেট করতেছেন, সেটা আপনার বেশি স্পেস নিতেছে, অবশ্যই এটা বেশি স্পেসই না। যখন আমরা আসলে ভার্সনগুলোকে আপনি দেখেন একটা সফটওয়্যার আপডেট করে দেখেন এটার আগের সাইজ এবং পরের সাইজ আপডেটেড সাইজের কিন্তু একটা ডিফারেন্স থাকে। তাহলে আমি নতুন করে একটা সফটওয়্যার আপডেট করবো কিন্তু সেটার কোনো হচ্ছে কি থাকবে না, কোনো চেঞ্জ থাকবে না, কোনো কিছু অ্যাড হচ্ছে না। এর মানে কি তাহলে আমি সফটওয়্যারটা কেন ইউজ করবো, সেটাই সফটওয়্যার কোয়ালিটি ডিক্লাইন করবো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ফিডব্যাক সিস্টেম। ফিডব্যাক সিস্টেম অবশ্যই থাকতে হবে যে কি কি কাজ হচ্ছে, সেখান থেকে আমরা মাল্টি লুপ মাল্টি এজেন্ট ফিডব্যাক নিব, মানে মানুষের কাছ থেকে ফিডব্যাক নিব, সিস্টেম যারা ইউজ করতেছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিব, সবার কাছে ফিডব্যাক নিয়ে হচ্ছে ফিডব্যাক সিস্টেমটা হয়। ফিডব্যাক সিস্টেমের কাজ হচ্ছে আমার নতুন রিলিজের জন্য সেটা হেল্প করে। এটা দরকার নাই। আচ্ছা এরপর হচ্ছে আমরা সফটওয়্যার ইভ্যালুয়েশনের একটা মেজর পার্ট হচ্ছে সফটওয়্যার মেইনটেনেন্স। মেইনটেনেন্স মানে কি বুঝে যে আমরা যখন সফটওয়্যারটাকে আসলে মডিফাই করি, যখন এটা ইউজ করতে দিয়ে দেওয়া হয়, মানে আমরা ইউজ করার পরে যে আপডেশনটা করি সেটা হচ্ছে সফটওয়্যার মেইনটেনেন্স। এখন মেইনটেনেন্স কত প্রকার একটু দেখি। মেইনটেনেন্স হচ্ছে প্রথমটা হচ্ছে রিপেয়ার, ফল্টের জন্য একটা মেইনটেনেন্স করা হয়, নিউ সফটওয়্যার অপারেটিং সিস্টেম বা নতুন টেকনোলজি অ্যাডপ্ট করার জন্য করা হয়, আর একটা হচ্ছে সিস্টেমের ফাংশনালিটি অ্যাড করার জন্য করা হয়। আচ্ছা মেইনটেনেন্স কস্ট দেখেন, মেইনটেনেন্স কস্ট ইউজুয়ালি গ্রেটার দ্যান ডেভেলপমেন্ট কস্ট। এটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, দেখেন 2 into 100 গুণ, মানে দ্বিগুণ থেকে 100 গুণ হইতেছে বেসিক্যাল, আর এটা দিয়ে হচ্ছে টেকনিক্যাল প্লাস হচ্ছে নন টেকনিক্যাল বোথ ফ্যাক্টর হইতেছে এফেক্টেড হয়। সো সবসময় মেইনটেনেন্স কস্ট বেশি। এর জন্যই দেখবেন যে অনেক সফটওয়্যার ইউজ করতেছেন ভালো, কিন্তু মেইনটেনেন্স কস্টের জন্য সেগুলোকে আর আপডেশন করে না। ঠিক আছে, এগুলো দরকার নেই। আচ্ছা মেইনটেনেন্স কস্ট ফ্যাক্টর কিসের উপর আসলে ডিপেন্ড করে? একটা হচ্ছে টিম স্ট্যাবিলিটি, টিম যদি স্টেবল থাকে তাহলে কিন্তু কস্টটা কমে যায়, আর টিম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কস্ট বেড়ে যায়, কারণ নতুন টিমকে আবার প্রথম থেকে কাজ শুরু করতে হয়। কন্ট্রাকচুয়াল রেসপন্সিবিলিটি, যদি কোনো কন্ট্রাকচুয়াল রেসপন্সিবিলিটি না থাকে তাহলে সেখানে কি হয়, কোনো ডিজাইন চেঞ্জ করা হয় না, সো সেখানেও একটা ফ্যাক্টর থাকে। স্টাফ স্কিলস অবশ্যই ইম্পর্টেন্ট, আর হচ্ছে প্রোগ্রাম এইজ এবং স্ট্রাকচার। ঠিক আছে, আর প্রোগ্রামের এইজ যখন বেশি হয়ে যায় বা প্রোগ্রামের স্ট্রাকচার যখন ডিগ্রেডেড হয় তখন সেগুলোকে চেঞ্জ করা আসলে কঠিন হয়ে যায়। এতটুকুই দরকার আর না। এখন আমরা করবো হচ্ছে সিস্টেম রি ইঞ্জিনিয়ারিং। রি ইঞ্জিনিয়ারিং শুধু আমরা জিনিসটা বুঝবো কি
রি-ইঞ্জিনিয়ারিং বা রিস্ট্রাকচারিং হচ্ছে সিস্টেমের লেগেসি চেঞ্জ ছাড়াই সিস্টেমকে হচ্ছে মানে কি বলবো রিস্ট্রাকচারিং অথবা রিরাইটিং দ্য পার্ট অফ সিস্টেম। না আপনার সিস্টেমের কোনো ফাংশনালিটি চেঞ্জ হবে না, বাট এটার কি হবে, এটার ভিতরের জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে। সবচেয়ে ভালো একটা উদাহরণ দিই, যে আপনি একটা ফাংশনের এগেইনস্ট একটা কোড লিখতে, সেই কোডটা ছিল ধরেন 100 লাইন, আপনি কি এটাকে অপটিমাইজ করে 50 লাইনে নিয়ে আসলেন, তাহলে সেটা হচ্ছে সিস্টেম রি ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সিস্টেম রি ইঞ্জিনিয়ারিং এর কি সুবিধা হচ্ছে এটা ইজিয়ার টু মেইনটেইন এন্ড দে আর রিস্ট্রাকচার রিডকুমেন্টেড। মানে কি আপনার ফাংশনালিটি সবকিছু সেম সেম থাকবে, ইউজার বুঝতেই পারবে না যে ব্যাক এন্ডে আসলে চেঞ্জ হয়েছে। এটাই হচ্ছে রি ইঞ্জিনিয়ারিং। রি ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সুবিধা কি, রিডিউস রিস্ক রিডিউস করে। কারণ হচ্ছে আমরা যখন রি ইঞ্জিনিয়ারিং করি, ধরুন আপনার সিস্টেম পলিসি বা বিজনেস ভ্যালু চেঞ্জ হয়ে গেল, এখানে একটা আরেকটা এক্সাম্পল হতে পারে যে বিজনেসের আপনার ওই সফটওয়্যার কোম্পানির পলিসি চেঞ্জ হয়ে গেল, যে স্টাফদের কত টাকা বেতন দিবে, কি কি কাজ করবে, এগুলোও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এগুলো কি কিন্তু সিস্টেমের ফাংশনালিটিতে কোনো এফেক্ট করতেছে না। আচ্ছা, রি-ইঞ্জিনিয়ারিং এর আরেকটা সুবিধা কি, রি-ইঞ্জিনিয়ারিং আরেকটা সুবিধা হচ্ছে এটা নতুন ডেভেলপ করার চেয়ে, সফটওয়্যার নতুন ডেভেলপ করার চেয়ে এটার কস্টিংটা কম। এখানে রি-ইঞ্জিনিয়ারিং এর ছবিটা আছে, এটা একটু দেখে নিন। যেখানে অরিজিনাল প্রোগ্রাম সোর্স কোড ট্রান্সলেশন করে, রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে ওটাকে রিভার্স করে, কি কি কাজ, এটা না থাকলে কি কি কাজ হবে, দেন প্রোগ্রামিং স্ট্রাকচার ইমপ্রুভ করে, তারপর ডকুমেন্টেশন রি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, এখানে ওই প্রোগ্রামটাকে রিস্ট্রাকচার করে, তারপর প্রোগ্রাম মডুলারাইজেশন করে। মডুলারাইজেশন মানে হচ্ছে প্রোগ্রামটাকে মডিউলে ভাগ করা, তারপরে এই যে কাজটা শেষ, অরিজিনাল ডাটা রিজেনারেট ডাটা মিলে তারপরে রি ইঞ্জিনিয়ারিং। তাহলে এটা সবচেয়ে বড় সুবিধা দেখিয়ে দেখি, সোর্স কোড ট্রান্সলেশন, রিভার্স ইঞ্জিনিয়ারিং, এগুলো হচ্ছে স্টেপস। কি কি প্রসেস, প্রথম হচ্ছে সোর্স কোডটাকে ট্রান্সলেট করা হয়, তারপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়, এটাকে আন্ডারস্ট্যান্ড করা হয়, তারপরে হচ্ছে প্রোগ্রামিং স্ট্রাকচারটাকে ইমপ্রুভ করা হয়, দেন প্রোগ্রামটাকে হচ্ছে ডিমোডুলারাইজেশন করা হয়। ডিমোডুলারাইজেশন মানে হচ্ছে রিঅর্গানাইজ দ্য প্রোগ্রাম স্ট্রাকচার রিঅর্গানাইজ করা, কোডটাকে ছোট করা, এরকম। এরপর ডাটা রি ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা বলবো যে ব্যাড স্মেলস ইন প্রোগ্রাম কোড। আমরা যদি বলি কোনো কোড ভালো কিনা, বা কোনো সফটওয়্যার তো আমাদের অবশ্যই কোড লিখতে হবে, তাহলে একটা কোড ভালো কিনা খারাপ সেটা আমরা কিভাবে বুঝবো, যদি কোডের মধ্যে এই জিনিসগুলো থাকে, এই টার্মস গুলো থাকে বা এই ম্যাট্রিক গুলো আমরা পাই, তাহলে আমরা বুঝবো যে প্রোগ্রাম কোডটা ভালো না। প্রথমটা হচ্ছে ডুপ্লিকেট কোড। তারপর একটা ডুপ্লিকেট কোড মানে কি, আমি ওখানে কোনো ফাংশন ইউজ করি নাই, আমি একই কোড 14 বার লিখছি। একই কোড 14 বার না লিখে মানে ফাংশন ইউজ করলে কিন্তু কি হইতো, ভালো হইতো। ঠিক আছে, ডুপ্লিকেট কোড যদি না থাকে তাহলে কি ভালো, ডুপ্লিকেট কোড রিডান্ডেন্সি বাড়ায়, স্পেস কমপ্লেক্সিটি বাড়ায়। তারপর হচ্ছে লং মেথডস। মেথড মানে হচ্ছে কি, কি বোঝায় বলেন, আমরা মেথড পড়ছি না, সি প্লাস প্লাস এ মেথড বলতে কি বোঝায়, একটা ফাংশনই বোঝায়। তাহলে মেথড যদি বড় হয়ে যায়, তাহলে কি এখানে বেশি এটাকে ছোট করে শর্ট মেথডে পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট যত কম থাকবে কোডটা তত ভালো। তো সুইচ কেস আসলে কি করে, ডুপ্লিকেশন বা রিডান্ডেন্সি বাড়ায়। ডেটা স্যাম্পলিংস মানে কি, সেম গ্রুপ অফ ডেটা বারবার একই জায়গায় আপনি ইউজ করতেছেন, যেটা আপনি এক জায়গায় মানে সেম জিনিসই, যে আপনি সেম গ্রুপ অফ ডেটা আইটেমস কি করতেছেন, বারবার ইউজ করতেছেন, বাট সেটাকে আপনি বারবার আবার কি করছেন, ডিফাইনও করতেছেন, এতে করেও কি হবে, স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যাবে। ঠিক আছে, স্পেকুলেটিভ জেনারেটি, আচ্ছা এটার মানে হচ্ছে যে ডেভেলপার হচ্ছে একটা জেনারেলিটি ইন আ প্রোগ্রাম ইন কেস ইট ইজ রিকোয়ার্ড ইন আ ফিউচার। এর মানে কি, স্পেকুলেটিভ জেনারেলিটি মানে একটা কোড বা একটা লাইন তারা লিখে রাখি, এই চিন্তা করে যে এখন এটা কাজে লাগতেছে না, এটা ভবিষ্যতে কাজে লাগবে। সেটাও হচ্ছে প্রোগ্রাম কোডের ব্যাড স্মেল।
আচ্ছা, আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে। আপনারা চ্যাট বক্সে একটু আইডি গুলো লিখে দেন। আর কিছু পড়াবো না, ওই রি-ইঞ্জিনিয়ারিং পর্যন্তই হচ্ছে এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? সরি, ব্যাড স্মেলস অফ কোড পর্যন্তই হচ্ছে চ্যাপ্টার শেষ। এটা আমি ম্যাম এই আপলোড করে জায়গায় দিব না। প্রেজেন্ট দিব না হোয়াটসঅ্যাপে? কি বলেন নাইম? আবার বলেন। বলছি ম্যাম এই জায়গায় প্রেজেন্ট দিব নাকি হোয়াটসঅ্যাপে? আপনারা এখানে চ্যাট বক্সে আইডি গুলো সবাই লিখে দেন, আমি এখান থেকে ইআরপি তে অ্যাড করে দিচ্ছি। যার আইডি লেখা শেষ হয়ে যাবে সে লিভ নিয়ে নেবেন। কেক খাবা? হ্যালো ম্যাম, আপনি কি প্রেজেন্ট নিছেন? আপনি কি ক্লাসে ছিলেন? কি বলছি জানেন? ম্যাম আমার একটু আগে কাটে গেছে নেটের প্রবলেমের কারণে, আবার জয়েন করছি এখন। আমি বলেছি চ্যাট বক্সে লিখে দিতে আইডি গুলা। আচ্ছা ম্যাম। আর কেউ বাকি আছেন? যাদের হয়ে গেছে আইডি না দাও, তারা লিভ নিয়ে নেন। ম্যাম হ্যাঁ আমাদের যে আমারটা সিটি নেওয়ার আমারটা কি কথা বলছিলেন, সামনে কি সিটি নেবেন? বুঝি নাই। আমাদের যে সিটি নেওয়ার কথা ছিল নেক্সট উইকে, নেক্সট ফ্রাইডেতে। হ্যাঁ, নিব সিটি। ঠিক আছে, আমি ক্লাস এন্ড করে দিচ্ছি।